বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই তরুণী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের একজন শীর্ষস্থানীয় স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিকের ছেলে। আর ধর্ষণের ঘটনা ঘটেছে বনানীর রেইনট্রি নামক এক হোটেলে। পুলিশের গড়িমসির অভিযোগ এবং তাদের রুটিন জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার চেষ্টার মধ্যে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর নেমে পড়েছে কিভাবে আসছে অভিযুক্তের বাবার দোকানের সোনা আর হীরা তা তদন্তে। আবার একটি আন্তর্জাতিক মানের হোটেলে কি করে অস্ত্র তাক করে আটকে রেখে ধর্ষণের ঘটনা ঘটতে পারলো পুলিশ যখন সে তদন্ত করছে, শুল্ক গোয়েন্দারা গিয়ে ধরেছেন বারের লাইসেন্স ছাড়াই সেখানে চলছিল মদের বিক্রি আর ভ্যাটও দেওয়া হয়নি নিয়মিত। গত প্রায় বছর খানেক ধরে বাংলাদেশের শুল্ক গোয়েন্দা অধিদপ্তর নিয়মিত শিরোনাম হয়েছে দেশি বিদেশি এমন অনেক প্রভাবশালীর গাড়ি আর ভুয়া ঘোষণা দিয়ে আমদানিকৃত পণ্যের কন্টেইনার জব্দ করে। শুল্ক ফাঁকি দিয়ে কেনা গাড়ির ওপর গোয়েন্দাদের নজরদারি, আর তারপর ধরা পড়লে সামাজিক লজ্জার ভয়ে হাতির ঝিলে, শীতলক্ষা নদীতে, মোটর গ্যারেজে পরিত্যক্ত অবস্থায় মিলেছে শুল্ক ফাঁকির বিলাসবহুল গাড়ি। সুশাসন বিষয়ে আমাদের সরকারকে বরাবর নানা পরামর্শ দিয়ে আসা বিশ্বব্যাংক, আইএলও এমনকি ইউএনডিপির গাড়িও বিনা শুল্কে এনে অবৈধভাবে বিক্রির অভিযোগের মুখে জমা দিতে হয়েছে শুল্ক অধিদপ্তরে। প্রভাবশালীদের চাপ, দুর্নীতি, গড়িমসি এমন নানা কারণে যখন পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারে না, ব্যবস্থা নিলেও আইনের মার প্যাচে মামলা করে শাস্তির বিধান করতে পারে না, তখন কি এক বিকল্প শাস্তির বিধানকারী হয়ে উঠছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ১/১১ সেনা শাসিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তো শুল্ক ফাঁকি ঠেকাতে তৎপর প্রশাসন দেখেছিলাম আমরা। তাতে কি কমেছে দুর্নীতি আর দুর্বৃত্তপনা? এসব নিয়ে আলাপে আজ রাজকাহন স্টুডিওতে আছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমদ এবং জাতীয় কর আইনজীবী ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট ডক্টর নুরুল আজহার। আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খানও। স্বাগত আপনাদের দুজনকে। আব্দুল মাতলুব আহমেদ, আপনাকে দিয়েই যদি শুরু করি যে এই শুল্ক গোয়েন্দারা গত বছর থেকেই আসলে ভীষণভাবেই তৎপর হয়ে উঠেছেন। একরকম আমরা অনেকে খুশি, বাহবা দিচ্ছি যে তারা তৎপর হয়েছেন, শুল্কবিহীন গাড়ি ধরছেন, নানা জনকে ডেকে আনছেন তাদের দফতরে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? আমি এভাবে দেখবো যে স্বচ্ছতা আনার চেষ্টা চলছে সবখানে। মাননীয় জননেত্রী শেখ হাসিনার, মাননীয় প্রধানমন্ত্রী যে দিক নির্দেশন, সেটা হলো যে আমাদের এখানে অস্বচ্ছ জিনিসগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে এবং স্বচ্ছতা নিয়ে আসতে হবে সোসাইটির মধ্যে। যেখানে যেখানে অস্বচ্ছতা আছে সেইখানে যেই সেই ডিপার্টমেন্টের কাজ করার কথা, তারা কিন্তু এখনো সেই লাইনে আসতে পারেন নাই। আর আপনি খেয়াল করে দেখবেন যে এনবিআর কিন্তু আর আগের সেই এনবিআর নয়। এখন কিন্তু তারা অনেক চেঞ্জ আসছে, জিরো টলারেন্সে চলে গেছে, নিজেদের লোকের উপরেও তাদের নজরদারি চলছে। এবং যদি কোনো দেখা যায় যে এদিক থেকে ওদিক করছে, তাদেরকে হয় ডিমোশন করে দেওয়া হয় কিংবা সরিয়ে দেওয়া হয়। এই ক্ষেত্রে এনবিআরের যে তৎপরতা, এটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। এবং সেখানে দেখা গেছে যে একই কেসে আপনি দেখলেন যে ওই রেইনট্রিতে কোনো ড্রিঙ্কসে কোনো কিছু পাওয়া যায় না, কিন্তু যখন গোয়েন্দারা গেলেন তখন কিন্তু সবই পেলেন। তার মানে বোঝা যাচ্ছে দের ইজ এ গ্যাপ ইন দ্য সিস্টেম অ্যান্ড দেয়ার শুড বি সাম এজেন্সি যারা এটাকে ধরা দরকার আছে। বাট গোয়েন্দারা ইজ নট সাপোজ টু ডু দ্যাট সো ওপেনলি। গোয়েন্দা মানে কি? সিক্রেট সার্ভিস, ইট শুড বি কেপ্ট সিক্রেট। কিন্তু তারা অনেক বেশি এটাকে পাবলিক করে দিচ্ছে। এবং পাবলিক করে দিলে হয় কি, অনেক সময় দেখা যাবে যে ট্রু যে পিকচারটা হয়তো একটু অন্যরকম, কিন্তু যখন পাবলিক হয়ে যায় বিচারের আগে, তখন শাস্তি যেন আগেই চলে আসে। এই জিনিসটা হলো ডেঞ্জারাস পয়েন্ট। এটা তখনই আসে যখন যাদের যে কাজটা করার কথা, যেমন আপনার পুলিশের কথা বললেন যে পুলিশ কিন্তু এটা কেন আগে ধরতে পারলেন না, কেন গোয়েন্দারা ধরলেন। তো এই কাস্টমসের থেকে যখন গাড়িগুলো ফাঁকি দিয়ে চলে আসছে, তো সত্যি বটেই যে বিচারের আগেই কেন এত জানাশোনা হবে এবং সামাজিক লজ্জার শিকার হতে হবে। কিন্তু বাংলাদেশের মতো দেশে এটাও কি একটা কারণ যে আসলে তারা নেম অ্যান্ড শেম করতেই চাইছেন? যেমন ধরুন, আমি যদি আপন জুয়েলার্সের ঘটনার আগেই আমি যদি এই উদাহরণটিও দেই যে একজন ব্যবসায়ী, খুবই রহস্যজনক চরিত্র, তাকে দুর্নীতি দমন কমিশন তাকে অনেক দিন ধরে নানাভাবে একটা তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, তেমন কিছু বের করতে পারছে না, তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার শুরু করবার জন্য এক রকমের একদল দাবি জানিয়ে আসছে। সে সময় আসলে তিনি ধরা পড়লেন শেষ পর্যন্ত শুল্কবিহীন গাড়ির
মানে বিপদে। কাজেই সেদিক থেকে একটা নেমিং অ্যান্ড শেমিং এর বাংলাদেশে একটা গুরুত্ব আছে কিনা? না না, অবভিয়াসলি এনিবডি বিগ তার সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে তার একটা নিশ্চয়ই একটা সেন্সিটিভিটি থাকবে, এটা উই অল আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু আমার কথা হচ্ছে যে তার যে বিলাসবহুল গাড়িটা সে ডিউটি ছাড়া আনলো, কিভাবে আসলো? এটা তো একটা নর্মাল, তো উড়ে আসেনি তো, এতে পোর্ট দিয়ে এসেছে এবং একদল লোক তো ইন্সপেকশন করেছে, সবই তো করেছে। তো ওই যে লোকরা কাজ করে নাই, সেখানটায় আমাদের চাপ দিতে হবে। নইলে আজকে আপনি একজনকে দিলেন, কালকে আরও 10 জনকে করবেন, সারাক্ষণ তো এই কাজ তো গোয়েন্দারা করতে পারবে না। সো মেইন লাইন অফ থটস হচ্ছে যাদেরকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটা তাদেরকে দিয়ে আমার উদ্ধার করতে হবে এবং ওই গ্যাপগুলোকে আমাদের ফাইন্ড আউট করে সেটাকে সলিউশন করতে হবে। আদারওয়াইজ এই বিপদ থেকে আমরা কোনো দিনই উদ্ধার পাবো না। আজকে হয়তো এই চাঞ্চল্যকর খবর পাবো, কালকে আরেকটা পাবো, পরশুদিন আরেকটা পাবো। মানে কারণ শুল্ক ফাঁকির মামলা করে আসলে ধর্ষণের বিচার নিশ্চয়ই করা যাবে না। ডক্টর নুরুল আজহার, আপনার কাছে ছোট্ট করে জেনে আমি বিরতিতে যেতে চাই, কারণ ডক্টর মইনুল খানও আমাদের সঙ্গে এসে পড়েছেন আমাদের স্টুডিওতে। ডক্টর নুরুল আজহার, মানে বিচার আসলে এই শুল্ক ফাঁকির বিচারটা কতটা জোরালো বিচার আছে? নেমিং শেমিং তো হচ্ছে, সেটা তো হচ্ছে, কিন্তু কি ধরনের দণ্ডের বিধি আছে যাতে মনে করা যেতে পারে যে আসলে একরকম বিচার শুল্ক গোয়েন্দা দ্বারাও সম্ভব? জি, এটা আদালত দ্বারাও সম্ভব, শুল্ক গোয়েন্দা দ্বারাও সম্ভব, তবে পরবর্তীতে আদালতে এটা রেফার করা হবে আর কি। কি ধরনের দণ্ড আছে? এই বিভিন্ন মেয়াদের সেটা নির্ভর করে। এখন যদি অতি ক্ষমতাবান হয় তাহলে তার ইয়েটা কমে যাবে, আর যে ছোটখাটো যারা কেরিয়ার, যেমন গোল্ড স্মাগলিং, আপনি 50,000 টাকার বিনিময়ে সে 2 কেজি গোল্ড নিয়ে আসলো, ধরা খেলো, এই লোকটা কিন্তু দেখা গেল তার যাবজ্জীবন দেওয়া হলো 14 বছর। কিন্তু এর পিছনের কে হতা? আপনি মনে গোল্ড স্মাগলিং এর সাথে 19 জন হলো গডফাদার বাংলাদেশে, আজ পর্যন্ত একজনও ধরা পড়ছে? কিন্তু আমরা কম বেশ কিন্তু অনেকেই জানি। আর ভাইজান তো একদম মূল অ্যাসোসিয়েশনের ভিতরেই বসা। তো এখন না, আমি একটু আসি, আমি মানে কোন জায়গা থেকে আরম্ভ করবে একটু তটস্থ। আমি 2016-17 আমাদের বাজেট হলো 3,82,000 কোটি টাকা। দেখেন ঘাটতি আছে 92,000 কোটি টাকা। একটা সেক্টর শুধু বন্ডেড ওয়্যার লাইসেন্স, যেটা বন্ড সুবিধার অপব্যবহার করে 85,000 কোটি টাকা লোপাট হচ্ছে, এবং এটা বিদেশিরাও সম্পৃক্ত। বিদেশিরা এইখানে কিভাবে আসলো? আমি তো বিদেশিরা রাস্তাঘাট চিনাইছি, আমি তো আসার পরে কয়েক লক্ষ টাকা দিয়ে আপনি বন্ড লাইসেন্সটা করার পরেই তারপরে মালটা এনে তারা যেখানে যেখানে বিক্রি করা, ইসলামপুরের মাল হলে ইসলামপুরে, সদরঘাটের মাল হলে সদর, খাতুনগঞ্জের মাল হলে ওইখানে বিক্রি হয়ে যাচ্ছে। তাহলে কি দাঁড়াইলো? এখন এই যে শুল্ক গোয়েন্দা, এই গত 2 বছর যাবৎ আমি দেখলাম ওনার খুবই সিরিয়াস, এবং উনি তো এখনো জয়েন করে নাই, আমি ওনার সামনে না বলাই ভালো, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন। সামাজিকভাবে ওনার অবস্থা এখন খুব, ওনার খুব প্রশংসা আছে, সাধারণ মানুষ ওনাকে খুব সাপোর্ট করে। কিন্তু আমরা কি এই ধরনের কিছু লোক পাইছি? এ পর্যন্ত পাইনি। আপনি কি মনে করছেন এটা এক রকমের ব্যক্তি কেন্দ্রিকই ব্যাপারটা? না, ওনার ভিতরে কি আছে আমি জানি না, তবে হওয়া উচিত যে 30 লক্ষ রক্তের বিনিময়ে তো আমি এই দেশটা পেয়েছি, আমি তো মাগনা এখানে পাই নাই, বা আমি 5,000 বছর ধরে এই দেশে বসবাস করতেছি তা না, বা ইনহেরিটেড কোনো প্রপার্টি না, এটা আমার রক্তের বিনিময়ে পাইছে। আমার চিন্তা করতে হবে যে আমি আগে পরাধীন ছিলাম, স্বাধীন হয়েছি, আমি স্বাধীন দেশের টাকা এখন বিদেশে পাচার করতেছি কিভাবে? এইভাবে, এবং এককভাবে না, সম্পৃক্ত, তাদের প্রতিটা লোকেরই সম্পৃক্ততা আছে। আপনি মনে করেন যে আমাদের যে আপনার এয়ারপোর্টে বা ওখানে যে স্ক্যানিং মেশিন আছে, টাকা পরিমাপের কোনো স্ক্যানিং মেশিন, মানে আপনি যে টাকাটা একটা ব্যাগে রাখছেন বা কোনো কিছু, এই ধরনের কিছু ধরার কোনো সুযোগ নাই। তাহলে এই জিনিসটা কারা? এইটা অত্যন্ত ক্ষমতাবান যারা টাকা পাচার করে। এবং গাড়ির যে ধরবার ঘটনাগুলো ঘটছে সেটার মধ্যে আসলে বিদেশি, আন্তর্জাতিক সংস্থা, নানা রকম মানুষের তাদের তো এখানে সিস্টেমটা আছে। ইয়েলো প্লেটের গাড়িটা আপনি কি করবেন? আমি একটা বিরতিতে যাব, বিরতির পর আমাদের সঙ্গে যুক্ত হবেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল খান। দর্শক থাকুন রাজকাহনের টেলিভিশনে, ফেসবুকে। এলাম রাজকাহনে, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মইনুল খান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। আর সঙ্গে তো ছিলেন এফবিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমেদ এবং জাতীয় কর আইনজীবী ফেডারেশনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আজহার। অসংখ্য ধন্যবাদ ডক্টর মইনুল খান যুক্ত হবার জন্য। আমরা আলোচনা শুরু করেছিলাম, কিন্তু আপনাকে প্রথম প্রশ্নই যেটা করতে চাই সেটা হচ্ছে, আপন জুয়েলার্সে অভিযান চালানোর পর আমরা জানতে পারলাম যে বাংলাদেশে গত 5 বছর ধরে কোনো সোনা বা হীরা বৈধ পথে আসে নাই। তাহলে আসলে শুধু আপন জুয়েলার্স না, মানে এতগুলো সোনার দোকান কি করে চলছেন? আমরা মানে বাংলাদেশে কেনাকাটাই বা হচ্ছে কি করে তাহলে সোনার? খুব চমৎকার প্রশ্ন, এটি বেশ কমন প্রশ্ন।
যেখানে যায় সেখানে বিস্ময়কর প্রশ্ন, মানে যেখানে যায় এই সেখানে এই তথ্য। প্রশ্নের জবাব দিতে হয়। এটি আসলে যে স্বর্ণ তো আসলে আমাদের দেশে খনি নাই, এটি অ্যাবসলিউটলি ইম্পোর্টের উপরে নির্ভর করতে হয়। কিন্তু এগুলোর কিন্তু অনেকগুলো সোর্স আছে, সবগুলো স্বর্ণের যে অবৈধ সোর্স তা নয়। এখানে দেশীয় যেসব সোর্স আছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের অতীতে আমাদের পূর্বপুরুষদের যে ব্যবহৃত স্বর্ণ আছে সেটি কিন্তু একটা পার্মানেন্ট মেটাল। এটি শুধু ওনারশিপ চেঞ্জ হয়েছে। আমার বাপ দাদা তার আগের হয়তো পূর্বপুরুষ থেকে পেয়েছে, আমার বাপ দাদা হয়তো তার সন্তানদের দিয়েছে, আমাদের যেগুলো আছে সেগুলো আমাদের সন্তানদের দেবো। এইভাবে বংশ পরম্পরা কিন্তু একটা অংশ কিন্তু বাজারে রিসাইক্লিং হচ্ছে। নাম্বার 2 হচ্ছে ব্যাগেজ রুলে কিন্তু 234 গ্রাম, মানে হচ্ছে যে 20 ভরি পর্যন্ত যে কোনো প্যাসেঞ্জার যে কোনো সময় কোনো রকম কোনো সোর্স ডিক্লারেশন ছাড়াই এয়ারপোর্টে ট্যাক্স দিয়ে সেটি খালাস করতে পারেন। এই যে 234 গ্রাম গোল্ড, এটা কিন্তু পরিমাণ কিন্তু অনেক। তাহলে এরকম যদি প্রতিদিন 100 প্যাসেঞ্জার আসে তাহলে কিন্তু অনেক গোল্ড। এই গোল্ডের একটা অংশ কিন্তু এয়ারপোর্টে ডিক্লেয়ার দিয়ে লোকে হ্যাঁ ডেফিনেটলি। আমি আপনাকে একটা তথ্য দিই, 2015 সালের শুধু অগাস্ট মাসের একটা মাসে কিন্তু 316 গ্রাম পর্যন্ত ডিক্লেয়ার দিয়ে আসছে ট্যাক্স পেমেন্ট করে। তাহলে 316 গ্রাম প্রায় কয়েক মণ স্বর্ণ। তো সুতরাং এই স্বর্ণটা কিন্তু যুক্ত হচ্ছে, একটা অংশ যুক্ত হচ্ছে কিন্তু আমাদের স্থানীয় মার্কেটে। এটা একটা সোর্স। আরেকটা সোর্স হচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রায়শই আমরা যে গোলগুলো ধরি এয়ারপোর্ট, বিভিন্ন বন্দরে এবং ডোমেস্টিক বিভিন্ন প্রিমিস থেকে, সেই গোলগুলোতে আমরা বাংলাদেশ ব্যাংকে জমা দিচ্ছি। বাংলাদেশ ব্যাংক সেগুলো রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের পরে তারা কিন্তু অকশনের মাধ্যমে সেটি বিক্রি করছেন। তাহলে সেটাও কিন্তু স্বর্ণকাররা কিনে নিচ্ছেন। এটাও কিন্তু একটা সোর্স। তবে এই যে সোর্সগুলো বললাম, এটি যে একমাত্র সোর্স তা নয়। আমরা যেসব এয়ারপোর্টে যেসব চালানগুলো আমরা ধরি, বিভিন্ন বন্দরে থেকে যে চালানগুলো ধরি, আমাদের বিশ্বাস, আমাদের যে প্রাথমিক অনুসন্ধান আছে, আমাদের যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা বলে যে এটার একটা অংশ আমাদের স্থানীয় বাজারে এটা মিশে যাচ্ছে। তবে এর অধিকাংশটাই কিন্তু বিভিন্ন ক্রাইম ফাইন্যান্সিংয়ে ব্যবহৃত হচ্ছে, যেমন অর্থ পাচার, হুন্ডি, বিভিন্ন রকম সামাজিক অস্থিরতামূলক যেসব ক্রাইম আছে সেগুলোর সাথে কিন্তু এগুলো যুক্ত হয়ে যাচ্ছে। জুয়েলার্সের ক্ষেত্রেই যদি আসি, যে এটি একটি শীর্ষস্থানীয় স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেখানে গিয়ে আপনারা কোনো কাগজই পেলেন না, মানে কোনো স্বর্ণ, কোনো হীরা, কোনো জহরতের, মানে কোনো কিছুর কোনো কাগজ দেখাতে পারলো না? আচ্ছা, এই আগের প্রশ্নটা একটু শেষ করে, যে আপনি বলছেন যে 5 বছরের কোনো স্বর্ণ আমদানি নেই বা হীরা আমদানি নেই। তো হীরার কিন্তু কিছু ট্যাক্স পেমেন্ট করে আমদানি আছে, তবে স্বর্ণের কোনো বৈধভাবে বাণিজ্যিকভাবে এলসি খুলে কিন্তু আমদানি নেই। এটি আমি রেকর্ড দেখে আমি বলছি। তবে এটি কিন্তু নিষিদ্ধ আইটেম না, এটি কিন্তু রেস্ট্রিক্টেড আইটেম। তার মানে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে যে কেউ যে কোনো অ্যামাউন্টের গোল্ড কিন্তু ইম্পোর্ট করতে পারবেন, প্রোভাইডেড হি উইল হ্যাভ টু পে দি ট্যাক্সেস। প্রতি ভরিতে 3000 টাকা ট্যাক্স ফিক্স করা আছে। 3000 টাকা ট্যাক্স দিলে কিন্তু তিনি যে কোনো অ্যামাউন্টের কিন্তু গোল্ড আনতে পারবেন। কিন্তু আমরা দেখছি যে কেন যেন অনেকেই এই পথে গোল্ড আনার ক্ষেত্রে উৎসাহিত হচ্ছেন না। এটা বিশ্লেষণ হচ্ছে যে হয়তো ডিক্লেয়ার করতে হবে, তার যে এত টাকা ইনভেস্টমেন্ট করে যে নিয়ে আসবেন সেটা হয়তো সোর্স হয়তো পরবর্তীতে কোনো এজেন্সি হয়তো দেখবেন, এটাও হয়তো একটা কারণ থাকতে পারে। এটা আমাদের বিশ্লেষণ। কিন্তু যে গোল্ডটা যে পদ্ধতিতে আসছে এটি বৈধভাবে আসছে, অবৈধভাবে আসছে। তবে অবৈধভাবে যে গোল্ডটা আসছে এটা আপনারা হয়তো দেখেছেন মিডিয়ার মাধ্যমে, সাম্প্রতিককালে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে ব্যাপক অভিযান পরিচালনা করা হয়েছে। এবং আপনি শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে আমি যদি বলি, গত 3 বছরে প্রায় 1 টনেরও বেশি স্বর্ণ আমরা উদ্ধার করেছি। কিন্তু তার আগের বছরগুলোতে কিন্তু একেবারে হয়তো আমি উল্লেখ করার মতো সেরকম স্বর্ণ উদ্ধার হয় না। এটা কিন্তু সূত্র মিলিয়েই যদি আমি জিজ্ঞেস করি, যে ধরুন আপন জুয়েলার্সের কথাই যদি আবার আসি, যে একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, এরকম একটি ঘটনা ঘটলো বলেই কি আসলে প্রশাসনের এক রকমের টনক নড়লো এবং তারা মনে করলো যে গিয়ে কাগজ দেখি, না হলে কাগজ ছাড়া আসলে রাজধানীর বুকে 5টি দোকান নিয়ে ব্যবসা করা যায়? ডেফিনেটলি না। এখানে আইনের অনেক কমপ্লায়েন্স আছে। কমপ্লায়েন্স করার পরে কিন্তু তাকে ব্যবসা করতে হয়। তারপরেও কিন্তু বিভিন্ন রকম আইনের ফাঁক ফোকর আছে, বিভিন্ন রকম হয়তো আইনের অনেকে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন। সেরকমই আমরা একটা আলামত পেয়েছি। এই যে প্রতিষ্ঠানের কথা আপনি বলেছেন, এটা কিন্তু এটি সহ আরও কয়েকটা প্রতিষ্ঠানের অস্বচ্ছ ব্যবসায়িক লেনদেন সম্পর্কে আমাদের কাছে তথ্য ছিল। সেগুলো কিন্তু
বিভিন্ন রেগুলার রুটিন চেকের মধ্যে কিন্তু এগুলো আওতাধীন ছিল। যেহেতু এইরকম একটা ঘটনা ঘটেছে, একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে বনানীতে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে যে তথ্যটা শেয়ার করা হয়েছে, সেখানে কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে অনেক ক্ষেত্রে, যে তার যে ভিকটিমের কনফেশন, সেখানে কিন্তু একটা পরিষ্কারভাবে বলা আছে যে তার বাবা স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত, ডাইরেক্টলি কনফেশন করা হয়েছে। এবং আমরা এছাড়াও আরও কিছু তথ্য আমরা কিন্তু বিশ্লেষণ করেছি। আমরা সিস্টেম, আমাদের যে ডাটাবেজ আছে এবং অন্য এজেন্সির যে ইন্টেলিজেন্স আছে, সেগুলো আমরা সংগ্রহ করেছি ইতিমধ্যে। গিয়ে দেখলাম যে ওই ঘটনায় যে মানিটা ব্যবহার করা হয়েছে, বিশেষ করে ড্রাগের ব্যবহার করা হয়েছে। এখানে হোটেল ভাড়া করার একটা আমরা তথ্য পাচ্ছি, প্রায়শই এই হোটেলটা ভাড়া করা হতো এবং এই এক্সপেন্সিভ হোটেল, এবং একটা স্যুট ভাড়া করা হতো এবং যে স্যুটের ভাড়া প্রায় $250,000 টাকা, এবং সেখানে প্রায়শই যেহেতু এরকম জীবনযাপন করা হতো, অনাচার করা হতো, সুতরাং এটার সাথে একটা ডার্টি মানির একটা সংযোগ আছে। এই যে এই সামগ্রিক চিত্রটা, এটা কিন্তু আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা কিন্তু প্রাপ্ত হয়েছি এবং সেটাকে আমরা ইগনোর করতে পারি না। সেই তথ্য এবং আমাদের আগেরকার তথ্য, সেটাকে আমরা কম্বাইন করেছি এবং পাবলিক যে ডিমান্ড সৃষ্টি হচ্ছে তার প্রতি সরকারি সংস্থা হিসেবে আমরা শ্রদ্ধা দেখিয়ে, সম্মান দেখিয়ে কিন্তু আমরা এই অভিযানের পরিকল্পনা করেছি। আমরা দেখলাম যে হ্যাঁ, আমরা যে তথ্য আমাদের কাছে যেটা বিশ্লেষণ আছে সেটা সঠিক। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর নুরুল আজহার, আপনি শুরু করেছিলেন যে বলা যে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও যে এই সূত্রগুলো মিলিয়ে তো আবার আদালতেই যেতে হবে এবং শুল্ক গোয়েন্দারা ধরবেন কাউকে কাউকে, যে ডার্টি মানির যে চক্রটি কথা বলছিলেন ডক্টর মইনুল খান, কিন্তু এরপরে তো যেতে হবে আসলে বিচারালয়ে বিচারের জন্য, সর্বশেষ আদালতের শরণাপন্ন হতে হবে এবং প্রমাণ করতে হবে। জি জি। তো সেইখানে তো এখন মনে করেন আমাদের দেশের যারা এই কাজে জড়িত, বিশেষভাবে সেটা চরম সত্য কথা যে অত্যন্ত ক্ষমতাবান। আজকে দেখেন আপন জুয়েলার্সের যদি কথা, আপনি বারবার ওই একই কথা বলতেছেন যে তার এতগুলি শোরুম আছে, ইয়ে আছে, তার আপনি মনে করেন যে এত ভাই যেটা বলছে যুক্তিসঙ্গত, তারপরও যেই পরিমাণ স্বর্ণ বেচা কিনা করে, তারপর এটার সাথে রিলেটেড দেখেন এনবিআর, ইনকাম ট্যাক্স জড়িত, ভ্যাট জড়িত, ভ্যাটের ক্ষেত্রেও তার প্রমাণ করতে হয় সে কতগুলি ইম্পোর্ট করে আনলো, সেটার উপরে ভ্যাটটা নির্ধারণ করে যখন সে বিক্রি করে। তাহলে সব কাগজে কিন্তু রিলেটেড, সেইখানে সব জায়গায় কিন্তু ম্যানেজ হয়ে গেছে। ম্যানেজ না হলে কিন্তু এই পর্যায়ে আজকে থাকতো না। এখন কি ঘটনা ঘটলো যে উনার সুপুত্রের কারণে এই ঘটনাটা ঘটছে। তো উনারা যখন ইনভেস্টিগেশন করলো, একের পর এক তথ্য বেরিয়ে আসলো। বেরিয়ে আসার কারণে সবচেয়ে বড় জিনিস আজকে মিডিয়ার কারণে কিন্তু এটা আরো বিক্ষিপ্তভাবে প্রচারিত হয়েছে এবং বিশেষ করে গোয়েন্দার দায়িত্বে, বিশেষ করে আজকে আমি বলবো যে ডিজি সাহেব অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং জনগণ আমাকে অনেক লয়ার বলছে যে আপনি গেলে আজকে বললেন যে উনি অত্যন্ত ভালো মানুষ এবং জনগণ ওনারে সাপোর্ট করে। তা আমি বললাম এইরকম তো লোক দরকার আমাদের দেশে, কিন্তু কই, আমরা তো পাই না খুঁজে বাস্তবে। তো এখন আপনি যেটা বললেন যে আইনের ক্ষেত্রেও তো সেখানে দেখা যায় অনেক সময় প্রভাব খাটানো হয়। যেমন মনে করেন গোল্ড যারা ক্যারি করে প্রতিদিনই কিন্তু ধরা পড়তেছে, হয় আজকে হযরত শাহজালাল এয়ারপোর্ট অথবা চিটাং এয়ারপোর্টে অথবা সিলেটও এখন যাচ্ছে। আগে আসতো আপনার দুবাই, আবুধাবি থেকে, এখন গোল্ডগুলি কিন্তু জার্মানি থেকেও আসে আপনার মালয়েশিয়ার থেকে আসে, ব্যাংকক থেকে আসে। তার মানে রুটটা চেঞ্জ হয়েছে, কিন্তু ঢুকতেছে গোল্ড ঢুকার পরে কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন। আমি 2 মাস আগেও দেখলাম একটা বড় ধরনের একটা চালান ধরা পড়ছে। গোয়েন্দা শুল্ক বললো যে টয়লেটে পাওয়া গেছে কিছু গোল্ড, প্রায় বেশ ভালো পরিমাণে। উনারা সব নাকি দৌড় দিছে এর দেখার জন্য এবং ধরার জন্য। গোল্ড ধরছে কিন্তু পার্সন ধরতে পারে না। এদিকে আবার একটা পত্রিকা লিখলো যে এদিক দিয়ে আবার কিছু যেটা বাইরে হয় সেটা কিন্তু বাইরে চলে গেল। এটা আন্তর্জাতিক মাফিয়া চক্র এবং চোরা কারবারিদের এটা সিস্টেম। তো এখন মনে করেন যে এইখানে কি করতে হবে, যে জিনিসটা শুধু উনাদের শুধু হবে না, এটা জনগণ উদ্বুদ্ধ করতে হবে এবং যারা এই কাজে সম্পৃক্ত তাদের চিন্তা করতে হবে এই রাষ্ট্রটা স্বাধীন রাষ্ট্র এবং রক্তের বিনিময়ে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি। এখন আমার এই টাকা এখানে অবৈধভাবে ঢুকবে, আবার অবৈধ টাকা আমি নিয়ে চলে যাব বিভিন্ন দেশে, সেখানে গ্যামলিং, জুয়ার বোর্ড, মাসের পর মাস আপনার রিসোর্ট ভাড়া করা হয়, 5 স্টার বুকিং দেওয়া হয় এই দেশের টাকায়। সিঙ্গাপুরে, লাস ভেগাস, আপনার হংকং, ম্যাকাও, এই বিভিন্ন জায়গায় এই বাংলাদেশি এই ব্যবসায়ীরা এই কাজগুলি করতেছে। এই কাজগুলি সোর্স হইল এইটার সাথে রিলেটেড, এই গোল্ডের সাথে এবং অবৈধভাবে। তদন্ত আসলে এখন একটি দোকান মানে একটি প্রতিষ্ঠানে দিয়েই প্রমাণ করে ফেলা যাবে বা এই চক্র ভেঙে দেওয়া যাবে এরকম মনে করবার কারণ নাই। না, অবশ্যই নাই। তো এখানে কিন্তু আপনি একজনের আপনি দোষারোপ করতে পারেন। আমি একটু আগে বললাম আমার পত্রিকার কথা আমরা বলতে হয়, আমরা তো এভিডেন্স ছাড়া কোনো কথা বলতে পারি না। যেমন গডফাদার আছে 19 জন, কিন্তু আজ পর্যন্ত 19 জনের কেউই ধরা পড়ে নাই।
এক নাম্বার। 2 নাম্বার বললেন ওই যে ভাই সাহেব যেটা বললেন যে 5 বছর, আমি একটা পত্রিকায় পেয়েছি 10 বছর যাবত কোনো গোল্ড ইম্পোর্ট হয় না, এক রত্তি গোল্ড ইম্পোর্ট হয় না, এক রত্তি হিসাবে বলা হয়েছে একটা পত্রিকায়। তাইলে এখন সেই হিসাবে যদি আপনি ধরেন, তাইলে আমাদের দেশে হয়তো ইন্ডিয়া টনে টনে দরকার, 272 মেট্রিক টন মনে হয় ওদের গোল্ড লাগে, আমাদের অত না হইলো যে 50 টনও যদি তর্কের খাতিরে ধরি, এই গোল্ডটা আসে কোত্থেকে যদি ইম্পোর্ট না হয়ে থাকে? সেই নিশ্চয়ই হিসাবে মিলানোর চেষ্টা করছিলেন ডক্টর মইনুল খান। আব্দুল মাতলুব আহমেদ, আপনি শুরুই করেছিলেন যে শুধু একটি এজেন্সি কাজ করলে চলবে না, আর ডক্টর নুরুল আজহার বারবারই বলছিলেন যে ডক্টর মইনুল খান খুব তৎপর, এখনকার মহাপরিচালক খুব তৎপর, এবং তিনি যে তৎপর গত 1 বছর 1.5 বছর ধরে আমরা দেখছি। কিন্তু এই ব্যক্তির তৎপরতা বা একটি বিশেষ সময়ের তৎপরতায় আসলে কোনো লাভ হয় কিনা, মানে 1-11 সময়ের কথা তো বারবার তখন মনে পড়ে। না, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে পাপ কোনোদিনই কেউ ছাড় পায় না। এবং আজকে আমাদের সোসাইটি তাকায় দেখেন যে সে বড়লোক কিভাবে হলো, কিংবা একটা গভর্নমেন্টের লোক, সেই বিশাল তার অ্যাসেটস, নোবডি ইজ কোয়েশ্চেনিং, বরঞ্চ তাকে আদর করা হচ্ছে সোসাইটিতে, ক্লাবে তাদেরকে আরও এক্সট্রা খাতির করা হয়। জানে যে হয়তো তার অত লিগেল ওয়েতে সে আয় করছে না, কিন্তু তাকে সোশ্যালি আরও সমাদর করা হয়। এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। যারা সোনার গয়না যারা কিনছেন তাদের ক্ষেত্রে, কিনছেন, বেচছেন, মোট কথা যে যারা অবৈধ উপায়ে আয় করছে, সেটা ড্রাগস হোক কি গোল্ড স্মাগলিং হোক কি আনপেইড ট্যাক্স হোক, এটা সোশিয়ালি এটাকে ঘৃণা করতে হবে। আমরা ঠিক তার অপোজিট করছি বলেই এটা বাড়ছে। এবং আপনি দেখেন আজকে কিন্তু হাম্বল লিভিং নাই, ক্লিন লিভিং নাই। এই যে ছেলেটা বলল যে হি প্রাউড করলো যে তাদের বাবা স্মাগলিং করে, আই ডোন্ট নো এটা কতটুকু ট্রু, বাট ও যদি বলে থাকে যেটা দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু ইট শোজ যে ওর ভিতরে কিন্তু ফিলিং আসছে যে মেবি দ্যাট ইজ এ গুড জব। এই যে সোশিয়ালি আমরা তিরস্কার করিনি, এটা নিয়ে গর্ব করা যায়, এই গর্ব করছে সে, তার মানে কি সে তার চিন্তাধারা করছে, গর্ব হচ্ছে। তো এই জন্য আমি বলি যে আমাদের সোসাইটিতে চেঞ্জ আনতে হবে। আজকে দেশ আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা কিন্তু তত্তর করে উঠে যাচ্ছি উপরের দিকে। এখন এই জায়গাগুলো স্বচ্ছতা আনতে হবে, এবং যত স্বচ্ছতা যত তাড়াতাড়ি আমরা আনতে পারবো, তত বেশি আমাদের ভবিষ্যতে যারা থাকবে তাদের জন্য আমরা একটা সুন্দর দেশ রেখে যেতে পারবো। ডক্টর মইনুল খান, আপনাকে মিজান রহমান নামে আমাদের এক দর্শক প্রশ্ন করেছেন যে বিলাসবহুল গাড়ি কি জিনপরিরা আনে? তা আপনার কথা বলে বলছেন যে ডক্টর মইনুল খানের ভূমিকার কারণেই দেশে যে ওই সকল বস্তু আছে সেটা জানতে পারলাম, কিন্তু এতদিন কেন ধরা হয়নি? এই যে গাড়িগুলো নিশ্চয়ই গত বছর থেকে আসা শুরু হয়নি, যে বিদেশি আন্তর্জাতিক সংস্থার তারপরে বিভিন্ন দূতাবাসের কূটনীতিকরা গাড়ি আনছেন, এনে ধনবান ব্যবসায়ীদের কাছে বেচে দিচ্ছেন শুল্কবিহীন গাড়ি, এনে প্রবাসী নাগরিকরা আনছেন, এনে শুল্কবিহীন গাড়ি বেচে দিচ্ছেন। এই যে একটি একের পর এক গাড়ি ধরা শুরু হলো, সেটা নিশ্চয়ই গত বছর থেকে শুরু হয়নি। হ্যাঁ, এটা খুব অতি সাম্প্রতিক এবং আলোচিত একটা বিষয়। আপনারা দেখেছেন যে আমরা সাম্প্রতিককালে বিভিন্ন অভিযান পরিচালনা করে বিলাসবহুল গাড়ি যেগুলোতে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়েছে সেগুলো আমরা আটক করছি, এবং আমরা আটক করতে গিয়ে দেখলাম যে এগুলো একটা ধনাঢ্য শ্রেণীর এই শুল্ক ফাঁকির সাথে জড়িত। তো এগুলো খুবই আনফর্চুনেট, কারণ আগে কিন্তু হয়তো ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা কালচার ছিল, এবং তারা হয়তো মনে করেছেন যে ট্যাক্স ফাঁকি দিয়ে হয়তো এটা পার পাওয়া যাবে, কখনোই কোনো এটা পাবলিকলি সামনে আসবে না। কিন্তু সাম্প্রতিককালে সরকার সুশাসনের প্রতি অত্যন্ত যত্নশীল, এবং সরকারের নির্দেশনায় কিন্তু আমরা কাজ করছি। এই সুশাসনকে সামনে রেখে কিন্তু আমরা এখানে ট্যাক্স ফাঁকি এবং চোরাচালানের প্রতি আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি, যার ফলে এখানে আইন কিন্তু আমরা সমানভাবে প্রয়োগ করতে পারছি। আপনি দেখবেন যে যাদের কাছ থেকে আমরা গাড়িগুলো ধরছি তারা কিন্তু সমাজের উচ্চবিত্ত এবং অনেক নামকরা এবং প্রতিষ্ঠান এবং ব্যক্তি। তারা হয়তো এই 2 কোটি টাকা 5 কোটি টাকা ট্যাক্স ফাঁকি না দিলেও চলে, তাদের কিন্তু শত শত কোটি টাকার তাদের সম্মান আছে। ইভেন এমন এখন শীতলক্ষা নদীতে, হ্যাঁ শীতলক্ষা, ইভেন আমরা হাতির জেলেও কিন্তু গাড়ি কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় পাচ্ছি। সুতরাং যে প্রশ্ন হচ্ছে যে আগে কেন করা হয়নি, ইনফ্যাক্ট এই যে ট্যাক্স ফাঁকি দেওয়ার দায়টা, এটা প্রাইমারিলি যিনি এই সুবিধাটা ভোগ করেছেন তার দায়, কারণ তিনি শুল্কমুক্ত সুবিধা ভোগ করেছেন। এবং এখানে আইনে কিন্তু বলা আছে যে
এই গাড়িটা কীভাবে নিষ্পত্তি করতে হবে, অথবা কিছু কতিপয় শর্ত আছে, এই শর্তগুলো কিন্তু তিনি পরিপালন করেন নাই। তবে আগে যেভাবে মনিটর করা হতো যে শর্ত ভঙ্গ হয়েছে সুতরাং এই গাড়িগুলো ধরতে হবে, সেটি হয়তো হয় না, বাট এখন কিন্তু সেটি জোরালোভাবে হচ্ছে। আমরা উপরের নির্দেশনা পাচ্ছি, আমাদের আন্তর্গত আছে, আমাদের প্রশিক্ষণ আছে। উপরের নির্দেশ তো সবার উপরেই থাকার কথা, উপরের নির্দেশ শুল্ক গোয়েন্দাদের উপর একটু বেশি মনে হচ্ছে কেন গত বছর থেকে? এখানে আসলে যেটা আমরা মনে করেছি যে আমাদেরকে তো আসলে চিহ্নিত করে দিতে হবে যে এই এরিয়াতে আমি কাজ করছি, আমি এই এরিয়াতে কাজ করতে চাই, এই এরিয়াতে সরকারের জনস্বার্থ এখানে রক্ষিত হবে, এখানে এই কাজটা করলে সরকারের রাজস্ব বাড়বে, এই কাজটা করলে চলাচালান কমবে, এই কাজটা করলে এখানে দেশের নিরাপত্তা রক্ষা পাবে। তো এই বিষয়গুলো তো আমাকে চিহ্নিত করে দিতে হবে। আমি একটা এই বিষয়টা আমি যতই চিহ্নিত করতে পারবো ততই আমি নির্দেশনা পাবো। আব্দুল মাতলুব আহমেদ আসলে শুরু করেছিলেন আপনি অংশগ্রহণের আগেই যে আসলে এককভাবে শুল্ক গোয়েন্দারা করে কি আসলে অপরাধীদের অপরাধও বন্ধ করতে পারবেন কিনা, সেই প্রশ্নটিও করতে চাই। মানে এই ধরনের অভিযানের একটা জনপ্রিয়তা থাকতে পারে, একরকমের আতঙ্কও থাকতে পারে, কিন্তু আসলে আখেরে ফল পাবে কিনা দেশ। একটা বিরতির পর দর্শক রাজকাহনে ফিরছি, থাকুন টেলিভিশনে, ফেসবুকে। এলাম রাজধানী। ডক্টর মইনুল খান, আপনার কাছে আমার প্রশ্ন যে এই ধরনের অভিযানে একরকমের জনপ্রিয়তা পেতে পারে সাধারণ মানুষের মধ্যে, আমরা আপনাকে বাহবা দিতে পারি, কিন্তু আখেরে কোনো লাভ হবে কিনা, মানে শেষ পর্যন্ত আসলে এই চক্রগুলো বা এই অন্যায় বন্ধ করা যায় কিনা, ১/১১ অভিজ্ঞতা মাথায় রেখেই যদি এটা উত্তর দেন। আর আপন জুয়েলার্স অভিযানে কিন্তু জুয়েলার্স সমিতি একটি প্রতিবাদও জানিয়েছেন এবং সেখানে জুয়েলার্স সমিতি বলেছেন যে কোনো প্রকার নোটিশ ছাড়া আপন জুয়েলার্সের বিভিন্ন শাখায় এই অভিযান চালানো তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। সেটা করতে পারেন কিনা আপনারা, ডক্টর মইনুল খান? হ্যাঁ, এখানে দুটো প্রশ্ন। জি, একটা হচ্ছে যে এটা সাস্টেইন করা যাবে কিনা। ডেফিনেটলি আমরা তো গত 4 বছর ধরে, গত 3 বছর ধরে, গত 2 বছর ধরে তো কাজগুলো করছে, এবং এই যে করার ক্ষেত্রে কিন্তু আমরা মিডিয়ার কিন্তু সমর্থন পাচ্ছি, জনগণের সমর্থন পাচ্ছি, ব্যবসায়ীদেরও কিন্তু সমর্থন পাচ্ছি। ব্যবসায়ীদের মধ্যে অনেক সৎ ব্যবসায়ী আছেন, তারা কিন্তু আমাদেরকে জোরালোভাবে সমর্থন করছে। এটি কিন্তু একটা ইতিবাচক দিক। তার মানে আমরা পরিবর্তন লক্ষ্য করছি। এবং এখন কিন্তু এই যে যেটা বলছিলেন, গাড়ি ফেলে রেখে চলে যাচ্ছেন, শীতলক্ষায় গাড়ি ফেলছেন, সিলেটের সুরমা নদীতে গাড়ি ফেলছেন, এই তথ্য কিন্তু আমরা পাচ্ছি। এটা কিসের লক্ষণ? অবশ্যই সুশাসনের লক্ষণ, সেলফ কমপ্লায়েন্সের, এটা সেলফ কমপ্লায়েন্সের লক্ষণ। ভয় হোক, যেটাই হোক, তার মানে নিজের থেকে আইন পালন করা, এই বিষয়টা কিন্তু এখন আমরা স্পষ্ট লক্ষণ পাচ্ছি। আমি ১/১১ কথা মনে পড়ে, মানে ওই সময়টায় মনে করে দেখুন যে রাস্তায় নাকি অনেকে বলতেন যে টাকার বস্তাও নাকি পাওয়া গেছে, হ্যাঁ, আর গাড়ি তো পাওয়া গেছে, তো তাতে তো কেউ স্বভাব বদলে ফেলে। এটা তো সিভিল সরকার, রমনা থানাতে হ্যামার গাড়িতে এখন উপরে গাছ জ্বালায় গেছে, এটা তো সিভিল সরকার। ১/১১ সরকার তো সবসময় আসবে না এবং তার লংজিভিটি কম, কিন্তু সিভিল সরকার তো সবসময় থাকবে। এই সিভিল সরকারের সময় যদি এই সেলফ কমপ্লায়েন্সের যে লক্ষণ সেগুলো যদি আমরা সাস্টেইন করতে পারি, এটি তো আমাদের অ্যাচিভমেন্ট, এবং এটা যদি লং টার্মে অ্যাচিভ করা যায়, ডেফিনেটলি আমাদের যে পরিবর্তন সেটাও আমরা এটা দৃশ্যমান হবে। আমি দ্বিতীয় যে প্রশ্নটি করেছিলাম সেটা একটু আব্দুল মাতলুব আহমেদের কাছ থেকে নিয়ে আসি। যে আমার ওই লাস্ট যে কোশ্চেনটা, যে প্রতিবাদ যেটা করেছে ওই বিষয়ে আমার একটু রেসপন্স করা দরকার। সেটি হচ্ছে যে তারা হয়তো প্রতিবাদ করেছেন আনুষ্ঠানিকতার জন্য, কিন্তু প্রকৃত সত্য হচ্ছে এই, তাদেরকে সাথে নিয়েই কিন্তু এই দোকানগুলো কিন্তু ওপেন করা হয়েছে, তাদের স্বাক্ষরে কিন্তু এগুলো ইনভেন্টরি করা হয়েছে, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং ইনভেন্টরি এবং সেটা যে সিলগালা সেটা কিন্তু তাদের সহযোগিতা করা হয়েছে, তাদের উপস্থিতি করা হয়েছে। এখানে কিন্তু তাদের তারা এখন যে কথাটা বলছেন সেটি করছেন, তাতে তারা বলছেন যে ৫,০০০ লোকের চাকরি গেছে, আপন জুয়েলার্সে ৫টি শোরুম বন্ধ করে দেওয়া, না 5টি শোরুমের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কয়েক হাজার পরিবার জড়িত, এই পরিবারের সাথে জড়িত 5,000 মানুষের দায়ভার কে নেবে? তারপর সেখানে সোনার দোকানে যে পরিমাণ সোনা মজুদ থাকে তার একটা অংশ ক্রেতাদেরও, কর্মকর্তা কর্মচারী সোনা শিল্পী ও ক্রেতাদের কথা বিবেচনায় নিয়েও শোরুমগুলো দ্রুত খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মানে এই যে অনিয়ম করে ব্যবসা করা, কিন্তু তার সাথে সেই অনিয়মের ব্যবসায়ও তো আসলে অনেক গরিব মানুষও জড়িত থাকেন, এর মধ্যে ভারসাম্য আনা কি করে? ভেরি সিম্পল, সব কিছু পয়েন্টেড করে ট্রান্সপারেন্সির উপরে।
যে যত বেশি ট্রান্সপারেন্ট থাকবে তত বেশি তার প্রতিষ্ঠানও ঠিক থাকবে, তার কর্ম যারা করেন কর্মচারীরাও ঠিক থাকবেন এবং ব্যবসাও ঠিক থাকবে। অ্যাকচুয়ালি এখন যে নতুন স্লোগান এনবিআর হলো পে ট্যাক্স অ্যান্ড রিল্যাক্স। ফ্যান্টাস্টিক স্লোগান। আপনি ট্যাক্স কমপ্লায়েন্ট হন, আপনি রিল্যাক্স করে ব্যবসা করেন না। আপনার বেশি আপনার তো যেটা আয় থেকেই তো আপনার দায় শোধ করছেন কিংবা আপনার ট্যাক্স শোধ করছেন, আপনি তো পকেট থেকেও দিচ্ছে না। আপনি যেটা ন্যায্য দেবার টু দি গভর্নমেন্ট, আজকে দেখেন আমাদের দেশ যে গ্রো করছে, আমাদের ডোনার কান্ট্রি কিন্তু আমাদের টাকা দিবে না, আমাদেরকেই আমাদের টাকা দিতে হবে। তো এখন ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস যদি আমরা আমাদের যে অব্লিগেশন আছে টু দ্য নেশন যদি আমরা ফুলফিল করি, সব কিছু ঠিক থাকবে। সো আমি যেটা আপনার কথায় আবার আসি যে সবসময় মনে রাখতে হবে একটা ব্যবসায়ীকে, শিল্পপতিদেরকে, যে বেস্ট ওয়ে ইজ অনেস্টি। আর এখন ডিজিটাল বাংলাদেশ চলে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জননেত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ দিয়ে দিয়েছেন। এভরিথিং ইজ বিকামিং ডিজিটালাইজড, যার জন্য যে ভ্যাট অনলাইন টিচার সামনে আসবে, আজ ভ্যাটের যে আমাদের হয়রানি ছিল উভয় পক্ষেরই, এটা কিন্তু চলে যাবে। সো ওয়ান বাই ওয়ান if you follow the system, digitalize the whole system and have a mentality যে আমি আমার যে দায় আছে towards my nation ফুলফিল করব, কোনো রকম সমস্যা কেউ ফেস করবে না। ডক্টর নুরুল আজহার, আপনার কাছে যেতে চাই যে প্রশ্নটির আগেও এরকম একটি প্রশ্নই আপনাকে করছিলাম যে আসলে কত দূর, মানে মানুষ তো শুধু শুল্ক গোয়েন্দাদের ভয় পায় মানে সেরকম নয়, মানুষ কর আইনজীবীদেরও ভয় পায়। আপনাকে যদি আমি সেই জায়গা থেকে প্রশ্ন করি যে করের মামলা নাকি খুবই জটিল মামলা, এই করের মামলায় ফেলে যিনি একজন অবৈধ গাড়ি সহ মানে শুল্কবিহীন ফাঁকি দেওয়া গাড়ি সহ ধরা পড়লেন বা কিছু, তাকে আসলে কতটা বড় শাস্তির মুখোমুখি করা যায়? এবং আপনি বলছিলেন যে স্বর্ণ চোরাচালান প্রমাণ খুব কঠিন হয়ে পড়বে, কিন্তু একজন শুল্ক ফাঁকি দিয়ে গাড়ি ব্যবহার করছিলেন, সেক্ষেত্রে একজনকে আসলে কতটা দণ্ডের মুখোমুখি করা যায় যে কারণে ভয় পাবেন তিনি? আপনার অত্যন্ত সুন্দর কোশ্চেন। তো কিভাবে ভয় পাবে? তো এখন মনে করেন এইখানে তো আসলে দেখা গেছে স্বাধীনতার পরে যেটা আমাদের প্রাপ্য ছিল যে সম্মতিকার ভিত্তিতে সমবন্টন, তারপরে সুশাসন, স্বচ্ছতা, এগুলি কিন্তু কিছুটা লোপ পাইছে। এখন আবার ধীরে ধীরে আবার পাচ্ছি কিন্তু আমরা। তো এইসব থেকে যদি আমরা না বাহির হয়ে আসতে পারি তাহলে কিন্তু দেশ কিন্তু স্বনির্ভর হবে না এবং সোনার বাংলাও হবে না। সেই ক্ষেত্রে যারা এই কাজগুলি করে তাদের তো অবশ্যই কিছু না কিছু পানিশমেন্ট হবেই এবং বিভিন্ন মেয়াদের হইতে পারে, সেটা আদালত নির্ধারণ করবে। তবে বড় জিনিস যে আমি মনে করি এই যে আপনি বলছেন যে এটা কি 2 বছর যাবত, একটু আগে যে কোশ্চেনটা ছিল সেটা আসলে এটা যুগ যুগ ধরে, আপনি যদি স্বাধীনতার পরে 72 সাল থেকে কিন্তু ম্যাডাম আমি মামলাটা বলতেছি, এই যে মনে করেন যে মামলাগুলি হয়, মামলা তো আত্মপক্ষ নির্ভরশীল, যতক্ষণ পর্যন্ত আইনে আছে, যতক্ষণ পর্যন্ত অপরাধী আদালত কর্তৃক অপরাধ বলিয়া গণ্য না হবে ততক্ষণ পর্যন্ত সে নিরপরাধ ওই লোকটা। হ্যাঁ, আপনার মামলা হবে যতক্ষণ আদালত কর্তৃক সে অপরাধ বলিয়া গণ্য হবে না ততক্ষণ পর্যন্ত সে। এই কারণে যে কোনো লয়ার তার সাপোর্টে যায়। অনেকে বলে যে খারাপ লোকের কাছে যাবে কেন, বা এটা পৃথিবীর এটা আইন। আমি বলছি যে মামলাটি পরিচালনা, মানে আমরা যখন ধরুন খুনের মামলা ক্ষেত্রেও আমরা বলি যে সরকারি কৌশলীরা যথেষ্ট গুরুত্ব দিয়ে সেগুলো পরিচালনা করতে পারেন না, যে কারণে শেষ পর্যন্ত বিচার হয় না। আমরা বলি যে পুলিশ তদন্তটি যথেষ্ট জোরালোভাবে করে না, যে কারণে শেষ পর্যন্ত বিচার পাওয়া যায় না। করের মামলার ক্ষেত্রে আসলে সেই ফাঁক ফোকরগুলো কোথায় কোথায় আছে? যথেষ্ট আছে। করের মামলা কিন্তু 20% করে আইনজীবীরা, 80% কিন্তু অফিসের যে স্টাফ আছে বা অফিসের কর্মকর্তা কর্মচারীরা ওনারাই করেন, এটা বিভিন্ন ভাবে করেন। এই কারণে করের যেটা মানে 2,20,000 কোটি টাকা যেটা রাজস্ব আহরণের কথা ছিল সেটাও এবার টার্গেট কিন্তু ফুলফিল হবে না। একটু আমি বলছিলাম বন্ডার ওয়ার লাইসেন্স থেকে 85,000 কোটি টাকা লোপাট হয় 1 বছর একটা সেক্টর থেকে, আর আমার বাজেটে আছে 92,000 কোটি টাকা কিন্তু ঘাটতি বাজেট আছে। তাহলে আমি একটা সেক্টর থেকে কিন্তু আমার ঘাটতি বাজেট কিন্তু আমি পূরণ করতে পারি। সেদিকে আমরা না গিয়ে আমরা বিভিন্ন সেক্টর থেকে দৌড়াদৌড়ি করি বা আমরা দেখাশোনার ব্যবস্থা করি, কিন্তু একটা সেক্টর থেকে আমরা বিশাল অঙ্ক উঠাই নিতে পারি। এবং আপনি যে ইয়েলো এই প্লেটগুলি যখনই আসে, ইয়েলো প্লেট থাকবে অথবা বিভিন্ন নামে অ্যাডকো থাকতে পারে বা বিভিন্ন, এই প্লেটগুলি যখন আসে তখন রেজিস্ট্রেশন নিতে বিআরটি থেকে, ঠিক আছে, নিয়ম অনুযায়ী এবং নীতিমালা অনুযায়ী যখন একটা মনে করেন জাইকা বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, এডিবি বলেন অথবা আপনার জাতিসংঘের সংস্থা ইয়েলো প্লেট, তখন এদের নিয়ম অনুযায়ী যদি সে গাড়িটা সে ব্যবহার করে এবং যাওয়ার সময় সরকারকে দিবে। এখানে একটা প্রশ্ন আপনি জেনে রাখেন, হয়তো একজন একটা ব্যবহার করলো, ওই গাড়িটা সে আর নেওয়ার কোনো ক্ষমতা নাই, আরেকজন আসলেন, উনি এই ব্যবহৃত গাড়িতে বিদেশি বলে উনি করবেন না,
হাইজেনিকের ব্যাপার বা ওনার স্ট্যাটাসের ব্যাপার, তখন এই গাড়িটা হয় কি ওই মাধ্যমে ওই জিনিসটা হয় মানে 2 নাম্বার কাগজপত্র নিজের লাভের জন্য, এবং তারপরে সেই টাকা নিয়ে এটা বাহির করার পদ্ধতিটা আমি বলবো যে ডিজি সাহেব এখানে আছেন, উনি উনার ইম্পোর্ট থেকে বা যেভাবে গাড়িটা আসছে, যে ডিউটি ছাড়া যে গাড়িটা আসছে, উনি ওইখান থেকে ডাটাবেস নিয়ে আসতে পারে, এইটার সাথে বিআরটির সাথে মিলাইলে অটোমেটিক বের হয়ে যাবে কোথায় কি আছে। আর এই যে যেটা বললেন যে আপনার হাতির জিলে ধরা পড়ছে, কাকরাইলে স্পট লাইট, কাকরাইলে যে কাস্টমস অফিস আছে, আপনি তো কাকরাইলে বসেন মনে হয় নাকি, কাকরাইলের সামনে উনার অফিসের সামনে লাল একটা BMW গাড়ি 2 মাস আগে ফেলে যায় এবং চিঠি একটা চিরকুট লিখে যায়, জিজ্ঞেস করেন, আমি তাই বলতেছি, যেটা একদম প্রত্যক্ষ, যেটা আমার কাছে এভিডেন্স আছে, যে আমি এই গাড়ির কোনো মালিকানা আমি দাবি করি না, আমি দিয়ে গেলাম, ওনারা এই গাড়িটা যেভাবে পারে এইটা সম্পর্কে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই লোকটা গেল কোথায়, এক সেকেন্ড আমার শেষ, এই লোকটা গেল কোথায়, আমি এই প্রশ্নটি নিয়ে ডক্টর মইনুল খান, লোকগুলো কোথায় গেল, গাড়ি তো পাওয়া যাচ্ছে, লোকগুলো কোথায় গেল, এবং তারপর সেই লোকগুলোকে আসলে বিচারের মুখোমুখি করা এবং বিচার প্রক্রিয়া শেষ করে দণ্ডের মুখোমুখি করা, যাতে আসলে একটা স্বভাব পরিবর্তনের প্রত্যাশা করা যেতে পারে, সেই পুরো প্রক্রিয়াটা কি আসলে সুসমন্বিতভাবে করা যাবে বলে মনে করছেন, নাকি আসলে এগুলো একরকমের মিডিয়া অভিযান? ডেফিনেটলি নট। এখানে আগে একটা প্রশ্ন করেছেন যে এগুলো সাস্টেন করা যাবে কিনা। আমরা তো আসলে একটা কনসিকুয়েন্স আমরা সৃষ্টি করতে চাই, যে কোনো অপরাধ এটা যেন আনঅ্যাটেন্ডেড না থাকে, এটা যেন আনপানিশড না থাকে। আমরা কিছু দৃষ্টান্ত যদি আমরা স্থাপন করতে পারি, তাহলে অন্য যারা অপরাধী আছে অথবা উঠবি অপরাধী যারা আছে তারা কিন্তু সতর্ক হবে, তারা কিন্তু এই কাজ থেকে নিবৃত থাকবে। আপন জুয়েলার্সের কথায় আমরা আসছি, কেন এখানে আমরা অভিযানটা করলাম, আমরা তো কাউকে না কাউকে আমরা তো ধরতে হবে, অন্য যারা আছে তারা তো এই কনসিকুয়েন্স থেকে শিক্ষা নিতে হবে তাদেরকে। আমরা তো একেবারে রাতারাতি কিন্তু সমাজের অপরাধ কিন্তু আমি বন্ধ করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো। এই নিয়ন্ত্রণের জায়গা থেকে কিন্তু আমরা কাজ করছি। আর পরের প্রশ্নটা হচ্ছে যে লোকগুলো কোথায় যাচ্ছে। আমরা কিন্তু শাস্তির কিন্তু ব্যবস্থা করছি, যে গাড়িগুলো আমরা উদ্ধার করছি সেই গাড়িগুলো কিন্তু রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত হচ্ছে। এই রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্তের বিষয়টা কিন্তু এক ধরনের শাস্তি। এই গাড়িটা যিনি ব্যবহার করতেন, এটা তো তার একেবারে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে গাড়ির প্রতি, একটা পরিবারের সদস্যের প্রতি যেরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট, প্রত্যেকটা মানুষের তার নিজস্ব গাড়ির প্রতি তো এরকম একটা আগ্রহ থাকে, ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে। এখন এই গাড়িটা আমি একটু বলছি, আমি একটু বলছি যে এখানে কি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়াল যে ইম্পোর্টার তিনি দেশে নাই, 1 হাত ঘুরে 2 হাত ঘুরে হয়তো 5 হাত ঘুরে হয়তো এখন যিনি ব্যবহার করছেন তিনি হয়তো দেখছেন যে বিআরটি থেকে রেজিস্ট্রেশনটা ঠিক আছে, একেবারে ডিজিটাল নাম্বারের রেজিস্ট্রেশন। তিনি যখন বিআরটিতে দেখলেন, ভেরিফাই করে দেখলেন যে হ্যাঁ নাম্বার ঠিক আছে, এটা প্রতি বছর রিনিউ করা হচ্ছে, তিনি কিন্তু দোষী না। আসলে দোষ করেছে নাম্বার 1 যিনি ইম্পোর্ট করেছেন, যিনি গাড়িটা রাষ্ট্র অনুকূলে হস্তান্তর করার কথা ছিল, তিনি এখন দেশে নেই, তিনি টাকাটা নিয়ে বিদেশে চলে আসেন। অনেক প্রবাসীর ক্ষেত্রে আমরা এটা দেখেছি, বিদেশি পাসপোর্ট হওয়ার কারণে কানেক্টিভ প্যাসেজের সুবিধাটা নিয়ে গাড়ি বিক্রি করে তিনি চলে গেছেন। সেকেন্ড যিনি আছেন তার কাছেও গাড়িটা পাওয়া যাচ্ছে না, 3rd, 4th, 5th। এখন বর্তমানে যে গাড়িটা আমরা পাচ্ছি সেটার দাম হতো 20 থেকে 50 লাখ টাকা, যদিও এটার হয়তো ব্র্যান্ডটা খুব ভালো, BMW, মার্সেডিস। কিন্তু তাহলে কি ধরুন আমি যদি মুসা বিন শমশেরের নামই বলি, যে মুসা বিন শমশেরের মতো যাদেরকে আপনারা তলব করছেন, ডেকে আনছেন, এটা কি একরকমের নেমিং এন্ড শেমিং এর জন্য? নিশ্চয় না। আমি একটু বলছি যে এখানে আমার দেখতে হবে যে তার ইন্টেনশনটা কি, তিনি কিভাবে এটি ফাঁকির সাথে জড়িত হয়ে গেছেন। যেমন আপনি যার নাম বলেছেন সেখানে তো আমরা স্পষ্ট আলামত পেয়েছি, গাড়ির রং পরিবর্তনের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন, ইভেন ভুয়া কাগজপত্র দিয়ে তিনি নিজেই রেজিস্ট্রেশনটা করিয়েছেন। তার মানে এখানে সরাসরি তার সম্পৃক্ত পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা সম্পৃক্ততা পাই না, কিন্তু তিনি নিজে এখন ট্যাক্সটা দিয়ে নিয়ে যাচ্ছেন। এই ট্যাক্সটা তার কাছ থেকে আদায় করার যে বিষয়টা, এটাও এক ধরনের শাস্তি। কারণ তিনি হয়তো তার কাছ থেকে কিনেছেন 50 লক্ষ টাকা, গাড়ির দাম এখন 50 লক্ষ টাকা, কিন্তু তার কাছ থেকে ট্যাক্সটা আদায় করা হচ্ছে 2 কোটি টাকা। তার মানে এখন আদায় করে তিনি না জানার কারণে তাকে এখন 2 কোটি টাকা অতিরিক্ত দেওয়া হচ্ছে, এটা তার জন্য একটা বড় ধরনের শাস্তি। আমরা কিন্তু শাস্তি নিশ্চিত করছি। আর যে গাড়িগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু আমরা খুঁজে খুঁজে মালিককে বের করে তাদের কিন্তু মুখোমুখি করছি, কোনো কোনো ক্ষেত্রে আমরা কিন্তু মামলা দায়ের করছি এবং প্রসিকিউট করছি। কেন জানতে হবে সবাইকে, মানে শুল্ক গোয়েন্দারা কোথায় অভিযান চালাচ্ছে, কোথায় খোঁজ খবর নিচ্ছে, এই বিষয়গুলো কি অনেক বেশি জানা শোনার মধ্যে হয়ে যাচ্ছে কিনা? আমি ঠিক বলছি আব্দুল মাতলুব আহমেদ, আপনি এই প্রসঙ্গটি তুলেছিলেন। গোয়েন্দা মানে তো সিক্রেট, এবং তারা তদন্ত করবে, ধরবে, ধরার পরে
তারা চালান দেবে টু দ্য কোর্ট অ্যান্ড দেয়ার ডিসিশনস উইল বি মেড। একটু মানে দরকার ছিল সোসাইটিতে যে এরকমভাবে আমাদের নেগেটিভ সোসাইটিতে রয়েছে, somebody had to point it out. So that's why we thank ডক্টর মইনুল যে ওনারা এটা একটু আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। বাট সমাজে এরকম আরও অনেক জায়গায় গ্যাপ রয়ে গেছে এবং এই এক্সাম্পল থেকে আমাদের বাকি সব জায়গাতেও শিক্ষা নেওয়া দরকার, সো দ্যাট স্বচ্ছতা চলে আসে। ডক্টর মইনুল, আপনাকে শেষ করতে হবে যে আসলে অন্য সকল এজেন্সি আপনাদের মতো তৎপর হয়ে কাজ করছে কিনা, সমন্বিত ভাবে কাজ করা ছাড়া কোনো সমাধান সম্ভব কিনা, আর এত জোরে সোরে কেন গোপনেও কাজ হচ্ছে কিনা, দুটা বিষয় মিডিয়ার বাইরেও হচ্ছে কিনা? হ্যাঁ, দুটা বিষয়। একটা হচ্ছে আমরা ইন্টেলিজেন্স এজেন্সি, বাট আমাদের কিন্তু আবার এনফোর্সমেন্টের ক্ষমতা আছে, আমাদের কিন্তু ইনভেস্টিগেশনের ক্ষমতা আছে। সুতরাং আমরা তিনভাবে কাজ করি, যেখানে ইন্টেলিজেন্স আহরণ করি এবং বিভিন্ন সংস্থার সাথে শেয়ার করি। 2 নম্বর হচ্ছে যে তারপরও ইন্টেলিজেন্স যেখানে ফেল করে সেখানে কিন্তু আমরা ইনভেস্টিগেশন করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে এনফোর্সমেন্টের প্রয়োজন আছে প্রিভেনশনের জন্য। সুতরাং আমরা 3 উপায়ে কিন্তু কাজ করি। শুধুমাত্র ইন্টেলিজেন্সের আমরা একেবারে কাভার্ডে থাকবো তা নয়, আমাদের কিন্তু ওপেনলিও কাজ করতে হয়, কারণ কিছু প্রিভেনশনের দরকার আছে। আমরা যদি এক্সাম্পলারি যদি পানিশমেন্টের ব্যবস্থা করতে পারি, শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারি, তাহলে কিন্তু অন্যরা কিন্তু তারা এই কাজ থেকে বিরত থাকবেন। সেই পানিশমেন্টের জায়গা আরেকটা বিষয় যে অন্যরা কি করছেন। ইনফ্যাক্ট আমাদের এই যে আমি যদি অ্যাচিভমেন্ট বলি, যদি সফলতা যদি বলি, তাহলে এই সফলতার অন্যতম আমি বলছি অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে যে বিভিন্ন এজেন্সির সাথে কিন্তু আমরা যৌথভাবে কাজ করছি, অংশীজনের সাথে কিন্তু কাজ করছি, পার্টনারশিপ তৈরি করছি, দেশের ভিতরে দেশের বাইরেও। এখন ব্যবসায়ীদের সাথে আমাদের কিন্তু ওতপ্রোত সম্পর্ক, তারা আমাদের তথ্য দিচ্ছে, আমরা তাদের তথ্য দিচ্ছি। বিভিন্ন এজেন্সি, পুলিশ থেকে শুরু করে অন্য বাহিনীর সাথেও কিন্তু আমরা তথ্য বিনিময় করছি। বিদেশের অনেক এজেন্সি আছে, পার্টনার দেশ আছে, তাদের সাথেও কিন্তু আমরা তথ্য বিনিময় করছি। এই তথ্য কিন্তু আমাদের কিন্তু অন্যতম শক্তি। এই তৎপরতা অব্যাহত থাকুক। অসংখ্য ধন্যবাদ ডক্টর মইনুল খান, ধন্যবাদ আব্দুল মাতলুব আহমেদ, ধন্যবাদ ডক্টর নুরুল আজহার, ধন্যবাদ দর্শক যারা সঙ্গে ছিলেন। রাজকাহনের আপাতত বিদায়। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসির সঙ্গে।